আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 শেষ করেছিলাম। তো চ্যাপ্টার 3 টা ছিল হলো বিজনেস এনভায়রনমেন্ট। তো লাস্ট ক্লাসে 3টা ক্লাস লাগছে বিজনেস এনভায়রনমেন্ট অর্থাৎ চ্যাপ্টার 3 টা শেষ করতে। এই ক্লাস থেকে আমরা যেটা শুরু করব সেটা হলো চ্যাপ্টার 4 বিজনেস ওনারশিপ। বিজনেস ওনারশিপ এইখানে 7টা টপিক আছে। 7টা টপিক আর কি বিজনেস ওনারশিপ এর জন্য আর কি আমি সিলেক্ট করছি। বিজনেস ওনারশিপ জিনিসটা কি? আমি যদি শুরু করি যে বিজনেস ওনারশিপ বাংলা হলো যে মানে ব্যবসার মালিকানা। এখন আমি যদি বলি যে বিজনেস ওনারশিপ জিনিসটা কি, দেখো প্রথম কোশ্চেনটা ছিল কি, কোশ্চেন না টপিক। প্রথম টপিকটা ছিল হলো বিজনেস ডেফিনেশন অফ বিজনেস ওনারশিপ, টাইপস অফ বিজনেস ওনারশিপ, যেটার মধ্যে প্রত্যেকটা টাইপসের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস গুলো থাকবে। প্রিন্সিপলস অফ বিজনেস ওনারশিপ, ওর মার্জার অ্যাকুইজিশন, তারপর ফ্র্যাঞ্চাইজিং, লাইসেন্সিং, এগুলো সম্পর্কে এই চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো সম্পর্কে ডিটেইল ইনফরমেশন সামনে আছে। তো এইখানে বিজনেস ওনারশিপ যে ডেফিনেশনটা দিতে বলছে, এখানে দেখো আমি এক্সপ্লেনেশন দিছি। বিজনেস ওনারশিপ এর খালি ডেফিনেশনটা না, এইটার সাথে আমি আরো এক্সট্রা কিছু ইনফরমেশন আমি অ্যাড করছি। সেটা হলো যে সাম কি পয়েন্টস, মানে এটা কিছু কিছু ফিচার্স এখানে অ্যাড করছি। বিজনেস ওনারশিপের মধ্যে কি কি পয়েন্ট আর কি কানেক্টেড। তারপরে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, মানে তোমার যে এ, হলো আইনগত কাঠামো, মানে বাংলাদেশের মধ্যে এই বিজনেস ওনারশিপ সম্পর্কিত যে আইনগত কাঠামো আছে বর্তমান, সেগুলো সম্পর্কে কিছু আইন নিয়ে আর কি আলোচনা করা হয়েছে। আর একটা হলো এক্সাম্পলস। দেখো আমি একটা টপিক নিয়ে যখন ডেফিনেশনটা করতে গেছি, ডেফিনেশনটা যখন একটা পরীক্ষার হলে যদি একটা কোশ্চেন আসে এরকম অ্যাড না করে যে হোয়াট ইজ বিজনেস ওনারশিপ, এটা আসবে না, কিন্তু এটা আসতে পারে যে ডিসক্রাইব বিজনেস ওনারশিপ, বা তোমার বিজনেস ওনারশিপ রিলেটেড এমন একটা কোশ্চেন আসলো যেটা মনে করো যে তোমাকে ওখানে অ্যান্সার দিতে হবে, বিজনেস ওনারশিপের ডিটেল ইনফরমেশন বা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, তো সেইখানে যাতে তুমি খালি ডেফিনেশনটা দিলেই যাতে তোমার শেষ না হয়ে যায় অ্যান্সার, এর জন্য কিন্তু আমি আরো এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছি। এগুলো কিন্তু তোমাকে ডিরেক্টলি কোশ্চেন নাও আসতে পারে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক কি, মানে বিজনেস ওনারশিপের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক গুলো আছে বাংলাদেশের মধ্যে, তো ওগুলা কি এক্সপ্লেন করো, এটা হয়তো ডিরেক্টলি কোশ্চেন নাও আসতে পারে। এইগুলো জাস্ট এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যাতে তুমি তোমার বিজনেস ওনারশিপের এক্সপ্লেনেশন আসলে তুমি যাতে ইনফরমেশন অ্যাড করতে পারো, এন্ড তুমি যাতে আরো কিছু প্রোডাক্টিভ কিছু লেখা এখানে লিখতে পারো। ঠিক আছে, যেগুলা লিখতে গেলে যাতে তোমার মানে মনে না হয় যে না, মানে একটা মেনলি হলো তো তোমার ইনফরমেটিভ অ্যান্সার যাতে হয়, আমার অ্যান্সারের মধ্যে যাতে ইনফরমেশন থাকে অনেক। এর জন্যই আর কি এক্সট্রা কিছু ইনফরমেশন, মানে এক্সট্রা আরো অনেক কিছু অ্যাড করে দিছে এটার সাথে। আচ্ছা, তো এখন বিজনেস ওনারশিপ জিনিসটা কি, আমি যদি সহজ ভাবে বলি, বিজনেস ওনারশিপ হলো একটি ব্যক্তি বা গ্রুপ বা অর্গানাইজেশনের একটি বিজনেস এর উপর লিগ্যাল ওনারশিপ। লিগ্যাল ওনারশিপ বলতে কি, মানে তোমার এটা এটা বাংলা কি এটা, তো অ্যাটলিস্ট ইংলিশ এতটুকু শুনে তো তোমরা at least বুঝতে পারতেছো যে মানে একটা ব্যক্তির উপরে বা একটা গ্রুপের উপরে বা একটা অর্গানাইজেশনের উপরে যেন বিজনেসের লিগ্যাল ওনারশিপ দেওয়া হয়, অ্যান্ড কন্ট্রোল ও ম্যানেজমেন্টের অধিকার দেওয়া হয়, অ্যান্ড এই অধিকারের মাধ্যমে তারা বিজনেসের প্রফিট অর্জন করে এবং বিজনেসের লস অথবা রিস্ক বহন করে, সেটাকে বলা হয় হলো বিজনেস ওনারশিপ। মানে তোমার উপরে যদি কোনো একটা ব্যবসার লিগ্যাল ওনারশিপ দেওয়া হয়, ঠিক আছে, অর্থাৎ তোমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়া হলো, মানে এটা কিন্তু তোমার আইনগত একটা ওনারশিপ দিয়ে দেওয়া হলো, লিখিত ডকুমেন্ট থাকতে হবে একবার আইনগত। এরকম ওনারশিপ দেওয়া হলো যে লিগ্যাল ডকুমেন্ট দেওয়া হলো যে তুমি এখন এই কোম্পানির ম্যানেজমেন্ট করতে পারবা, কন্ট্রোল করতে পারবা, প্রফিট গেইন করতে, মানে সরি, প্রফিট এন্ড রিস্ক তুমি আহ বহন করতে পারবা। তো এগুলো আর কি একজন মালিক যা যা করে তুমি তা তা আর কি এগুলা করতে পারবা।
যখন তোমাকে এই পাওয়ারটা তোমাকে দেওয়া হবে, তখন এই দেওয়াটার মানেটা হলো বিজনেস ওনারশিপ দেওয়া হলো তোমাকে। ঠিক আছে? তো এখন বিজনেস ওনারশিপটা হলো, যদি আমি এটার ডেফিনেশনে যাই, যে বিজনেস ওনারশিপ ইজ দ্য right of a person, group, or organization to own, control, manage, and receive the profit and bear the risk of a business. আচ্ছা, এটার অর্থটা হলো যে একটা বিজনেস ওনারশিপ হলো মানে যে একজন ব্যক্তি বা একটি দল বা একটি প্রতিষ্ঠানের আইনগত অধিকার। ঠিক আছে? যে বিজনেস ওনারশিপ প্রথমত আমি যদি যে এতটুকু আমি আগে বলি যে এতটুকুর অর্থটা কি, ভেঙে ভেঙে যখন তোমার ডেফিনেশনটা একটু বড় মনে হবে, তখন তুমি ভেঙে ভেঙে এই জিনিসটা অর্থটা মেক করার চেষ্টা করবে। অর্থ তুমি যদি ভেঙে ভেঙে পড়ার চেষ্টা মানে করতে পারো, এন্ড তুমি দেখবে যে আস্তে আস্তে তুমি জিনিসটা মনে রাখতে পারবে। ইংলিশে তুমি ডেফিনেশনটা মনে রাখতে পারবে। আচ্ছা, পুরো লাইনটা একবারে তোমার মনে রাখতে হবে না। এই লাইনটাকে তুমি ২ ভাগ করবা বা ৩ ভাগ করবা, যেটা বড় লাইন হবে। ঠিক আছে? তাহলে দেখবা যে তুমি ইজিলি ডেফিনিশন গুলো মুখস্থ করতে পারতেছো। আর প্রত্যেকটা আমি কিন্তু যখন আমি ক্লাস শুরু করছিলাম, তখন কিন্তু আমি ১ম এই একটা জিনিস আমি একটা প্যাটার্ন আমি বলে দিয়েছিলাম। প্রত্যেকটা ডেফিনিশনের মধ্যে তোমার ২ টা থেকে ৩ টা ইনফরমেশন থাকবে। ২ টা ইনফরমেশন অথবা ৩ টা ইনফরমেশন থাকবে, অ্যান্ড ইনফরমেশন গুলো দিয়ে তুমি ডেফিনিশন গুলো লিখবা। অ্যান্ড এতে কি হবে, তুমি ইনফরমেশন তুমি যদি মাথায় রাখো, পয়েন্ট গুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে দেখবা যে তুমি ডেফিনিশনটা মুখস্থ করতেও তোমার সুবিধা হচ্ছে। তো এইখানে কি ছিল, যে আমি প্রথমে ভাগ করলাম যে তোমার ইজ দ্য লিগাল রাইট অফ আ পার্সন, লিগাল রাইট অফ আ পার্সন মানে কি, একটা আইনগত অধিকার, একজন পার্সনের আইনগত অধিকার। হ্যাঁ, আইনগত অধিকার, এই যে দেখো আইনগত অধিকার, একজন পার্সনের আইনগত অধিকার, যেটা আমি বলি যে দিস ইজ দ্য লিগাল রাইট অফ পার্সন, গ্রুপ অথবা অর্গানাইজেশন যেটাই হোক না কেন, একটা আইনগত অধিকার যার মাধ্যমে তারা একটা ব্যবসার মালিক হতে পারে। মানে যার মাধ্যমে টু ওন, যার মাধ্যমে তারা ব্যবসার মালিক হতে পারে বা ম্যানেজ করতে পারে বা রিসিভ দ্য প্রফিটস, মানে তোমার প্রফিট রিসিভ করতে পারে বা লাভ গ্রহণ করতে পারে, অথবা তোমার ঝুঁকি গ্রহণ বা ঝুঁকি অথবা লস বহন করতে পারে, এবং নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল করতে পারে। এই যেখানে বলছে কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ, কন্ট্রোল এবং পরিচালনা করতে পারে। বুঝছো? এইটা হলো যে তোমার বিজনেস ওনারশিপটা হলো মেইনলি, এক কথায় যদি আমি এক ওয়ার্ডে যদি বলা হয়, সেটা হচ্ছে লিগ্যাল রাইট, একটা অধিকার দিয়ে দেওয়া হলো। মানে আমি আমার ব্যবসার বিজনেস ওনারশিপ যদি মানে অন্য একজন পার্সনকে দেই অথবা তোমাকে দেই, তার মানে কি, আমি একটা লিগ্যাল রাইট দিলাম তোমাকে, একটা অধিকার দিলাম। কি কি অধিকার দিলাম? ঠিক আছে, এখন যদি কোশ্চেন আসে কি কি অধিকার দিলাম, এই যে কন্ট্রোল, ম্যানেজ, রিসিভ দ্য প্রফিটস, কিসে, ও তারপর বিয়ার দ্য রিস্ক অফ মানে ব্যবসার কন্ট্রোল করা, ম্যানেজ করা, প্রফিট রিসিভ করা, রিস্ক বেয়ার করা, এইসব কার্যক্রমের ও রিস্ক বেয়ার করা কিসের, ব্যবসার। মানে ব্যবসাটা কন্ট্রোল করা, ম্যানেজ করা, ব্যবসার যে প্রফিট হবে ওইটা তুমি রিসিভ করা, তারপর ব্যবসার যে রিস্ক আছে ওইসব তুমি বহন করা। এইসব এইসব করার যে অধিকার, সেটা যদি লিগ্যাল হয়, এই লিগ্যাল অধিকারটা যদি মানে আমি তোমাকে দেই, তাহলে সেটাকে বোঝায় যে বিজনেস ওনারশিপ আমি তোমাকে দিলাম। এই জিনিসটাকেই বলা হয় বিজনেস ওনারশিপ। এই লিগ্যাল রাইটটাকে মানে তোমার আইনগত কি, আইনগত অধিকারটাকে বলা হয় হলো ব্যবসায় মালিকানা। আচ্ছা, তো এখন সাম কি পয়েন্টস গুলো আছে, লিগ্যাল রাইট, কন্ট্রোল, ম্যানেজমেন্ট, প্রফিট, রিস্ক, রেসপন্সিবিলিটি। এই যে দেখো তোমার কিন্তু এই পয়েন্ট গুলা সম্পর্কে কিছু 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 পয়েন্ট নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে। কি কি,
লিগ্যাল, আচ্ছা ও এখানে একটা সেন্টেন্স আছে যেটা বাদ পড়ে গেছিল, বিজনেস ওনারশিপ ইজ দ্য লিগ্যাল ওনারশিপ এন্ড legal ownership and control of a business by an individuals, group, or organization which gives them the right to earn profits and the responsibility to bear risk. আচ্ছা, এই লাইনটাই একটু ঘুরে বেছে এই লাইনটা লিখছে, মানে দুইটাই ডেফিনেশন, দুইটাই আর কি একই মিনিং বোঝায়, কিন্তু একটু ডিফারেন্স মেক করছে জাস্ট যাতে তোমাদের মানে একটা এক্সট্রা, মানে তোমাদের এই জিনিসটা দেওয়ার মেইন রিজনটা হলো যাতে তোমাদের কিছু হলো তুমি লিখতে পারো। তুমি একটা লাইন একটা মিনিং তুমি একটু ঘুরে গেছে আবার লিখলা, জিনিসটা হলো কি ইনফরমেশন, যদি এই লাইনটা লিখবে তোমার কাছে দুইটার মধ্যে যেই লাইনটা সোজা হবে, সোজা লাগবে, তুমি ওই লাইনটা পিক করবা। বুঝতে বুঝছো, মনে করো যে বিজনেস ওনারশিপ নিয়ে যদি তোমার দুইটা কোশ্চেন আসে, দুইটার মধ্যে যদি তোমার ডেফিনেশন লিখতে হয়, তাহলে তুমি প্রথম কোশ্চেনটা মধ্যে একটা ডেফিনেশন লিখবা, তারপরে কোশ্চেনের মধ্যে আরেকটা ডেফিনেশন লিখবা, একটা একটার সাথে মিল রাখবা না, একটু হলো ঘুরায় ঘুরায় লেখার চেষ্টা করবা। বুঝছো, তাহলে দেখবে যে তোমার মানে যে এক, তুমি যদি সেম টু সেম লেখো ডেফিনেশন, তাহলে কিন্তু টিচার দেখবে আর নাম্বারটা কিন্তু কমাই দেবে। আচ্ছা, তারপরে কি সাম কি পয়েন্টস এর মধ্যে যে এগুলো আছে লিগ্যাল রাইট, তোমার মানে লিগ্যাল রাইট এটা তো একবার মেইন পয়েন্ট, এটা বলা যায় যে কারণ আমি যদি আমার বিজনেস এর যদি ওনারশিপ যদি তোমাকে দেই, তার মানে কি আমি লিগ্যাল রাইট তোমাকে দিলাম আমার বিজনেস এর। তো তারপরে কি কন্ট্রোল, মানে তুমি আমার এই লিগ্যাল রাইটটার মধ্যে কি আছে কন্ট্রোল, মানে তুমি এখন আমার বিজনেসটা কন্ট্রোল করতে পারবা। আচ্ছা, তারপরে কি তুমি ম্যানেজমেন্ট, তুমি আমার বিজনেসটা এখন ম্যানেজ করতে পারবা, ম্যানেজমেন্টের দায়িত্ব তোমাকে দেওয়া হলো। তারপর প্রফিট, এখন তুমি যদি বিজনেস ওনারশিপ যদি আমি তোমাকে দেই, একটা লিগ্যাল রাইট যদি তোমাকে দেই, বিজনেস ওনারশিপ যদি তোমাকে দিই, তাহলে আমার বিজনেসের প্রফিট শেয়ার করতে হবে তোমার সাথে। অ্যান্ড প্রফিট যদি শেয়ার করি, এখন এখানে তো রিস্ক যে থাকবে, যে লস যে থাকবে, লস হওয়ার যে রিস্ক থাকবে, এটাও তোমার শেয়ার করতে, তোমার সাথে শেয়ার করতে হবে, অ্যান্ড এটাও তোমার বহন করতে হবে। অ্যান্ড এর জন্য আমি যখন বিজনেস ওনারশিপটা তোমাকে দিব, আমার বিজনেসের ওনারশিপ যখন তোমাকে দিব, তখন এটার রেসপন্সিবিলিটিও তোমার হতে হবে, যে যদি এটা যদি কোনো প্রবলেম হয়, সেটা তোমার দায়ভার তোমাকে নিতে হবে। বুঝতে পারছো? তো এখন আমি যদি আরেক জিনিসটা ক্লিয়ার কিনা এই জিনিসটা তোমরা একটু জানাও, কারণ এই জিনিসটা যদি তোমরা প্রথম দিকেই যদি ক্লিয়ার না হও, পরে কিন্তু এই টপিক মানে এই চ্যাপ্টারে আরো যেসব টপিক আছে তোমরা কিন্তু এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবে না, কিছু হইলেও ল্যাকিং থাকবে। আমি যে জিনিসটা আরেকবার বলি, যে তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, মনে করো যে এই যে একজন পার্সন, তার একটা ব্যবসা আছে, মনে করো যে একটা ব্যবসা আছে, তো এখন এটা হলো অন্য একজন পার্সন, তো সে তাকে এটার এতদিনে যা হয়তো প্রফিট হলে 100% সে একাই ভোগ করতো, লস হলে 100% সে একাই ভোগ করতো, প্রফিট হলে 100% একাই ভোগ করতো। যদি কোনো প্রবলেম হয়, সে একাই জিনিসটা সর্ট আউট করতো বা সলভ করতো। বুঝছো, এখন সে একজন পার্টনার নিতে যাচ্ছে, মনে করো যে আমি আসলে একা জিনিসটা সার্ভাইভ করতে পারতেছি না, তো আমি একজনকে পার্টনার নিতে যাচ্ছি। যখন পার্টনার নিবে, এই যে ওর সাথে মনে করো যে একটা কথাবার্তা হলো, একটা ডিলিং এর মাধ্যমে একটা তো ব্যবসাটা শুরু করলো, যে এখন আমরা 50-50 ভাগ করব, যদি এরকম হয়, অথবা মনে করো যে ও 60% এলো, 40% এলো, তার মানে কি ওর ব্যবসার 40% ওনারশিপ ওকে দিয়ে দিল, ওর ব্যবসার 40% ওনারশিপ ওকে দিয়ে দিল। ঠিক আছে, যে ওর নাম যদি এ হয়, ওর নাম যদি বি হয়, তার মানে এ তার নিজের 40%, তার নিজের ব্যবসার 40% ওনারশিপ বি নাম্বার পার্সনটাকে দিয়ে দিল। আচ্ছা, এখন 40% ওনারশিপ দেওয়ার কারণে এখন সে 40% প্রফিট মানে ভোগ করতে পারবে, 40% ঝুঁকি নিবে, 40% লস বহন করতে হবে, 40% রেসপন্সিবিলিটি নিতে হবে। বুঝছো, তো এখন এইটা আর কি, যে 40% যে তোমার ওনারশিপ দিল, মানে এইটা কিভাবে দিল, একটা লিগ্যাল রাইট দিল তাদের, তাকে একটা লিগ্যাল রাইট দিল, মানে একটা অধিকার দিল, মানে তোমার আইনগত একটা বৈধ অধিকার দিল, যে তুমি এখন 40% নেওয়ার, তুমি তুমি এখন 40% প্রফিট তুমি একসেপ্ট করতে পারবা, এটা তোমার এখন রাইট, এটা তোমার অধিকার। কি বলছি বুঝছো, এটাই তোমার বিজনেস ওনারশিপ। গেল, এটা কিন্তু এতক্ষণে আমার কাছে মনে হয় তোমার এটা পুরো ফুল ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ওনারশিপ জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তারপরে কি আসি, কারেন্ট লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর
বিজনেস ওনারশিপ ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের মধ্যে এখানে যেটা বলছে বাংলাদেশের তোমার এই বিজনেস ওনারশিপের যে বর্তমান যে আইনগত কাঠামো, মানে 2026 সাল অনুযায়ী যদি আমরা হিসাব করি যে মানে বর্তমান পর্যন্ত কি কি তোমার আইনগত কাঠামো রয়েছে এই বিজনেস ওনারশিপ সম্পর্কিত। তো আমি সব তো আসলে দেওয়া সম্ভব না, তো আমি মাত্র 4-5টা আর কি দিছি আর কি, যে যাতে তোমরা এই সম্পর্কিত কোনো কোশ্চেন আসলেও যাতে এই জিনিসগুলা মিস না হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, এটার মধ্যে কি কি আছে? কোম্পানিজ অ্যাক্ট 1994, এটা তোমার এই যে এখানে কি বলছে দেখো, দ্য মেইন ল গভর্নিং কোম্পানিজ ইন বাংলাদেশ, ইট কভার্স কোম্পানি ফাংশনস, ওনারশিপ, ম্যানেজমেন্ট, শেয়ার হোল্ডার্স, ডিক্টেটরস, ও সরি, ডিরেক্টরস, অ্যানুয়াল ফাইলিংস অ্যান্ড উইনিং আপ। আচ্ছা, এইখানে যেটা বলছে মানে তোমার এই যে তোমার যে অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট 1994, এই আইনের মধ্যে কি বলছে, জাস্ট একটা লাইনে বা দুইটা লাইনে আর কি, দুইটা সেন্টেন্স আর কি এক্সপ্লেন করছে এখানে। মেনলি এখানে যেটা বলছে সেটা হলো যে বাংলাদেশের কোম্পানি মানে পরিচালনার এটা একটা মেইন অথবা প্রধান ল বলা যায়। আমাদের দেশে যত ধরনের কোম্পানি আছে, ঠিক আছে, যত ধরনের কোম্পানি আছে, কোম্পানির মেইন লটা হলো এই যে তোমার, মানে এটা হলো প্রথম প্রথম লটা বলা যায় এই জায়গায়, যে কোম্পানিজ অ্যাক্ট 1994, মেইন লটা হলো এটা। এই ল এর মধ্যে মানে এই আইনের মধ্যে অনেক কিছু আছে। তো আমাদের বেসিক জিনিস হলো এই 19, মানে আমরা যদি বলি যে কোম্পানির আইন কত সালের, তখন তোমার এখানে বলতে হবে যে কোম্পানি অ্যাক্ট 1994, এখান থেকে শুরু হয়েছে কোম্পানি আইনগুলা। আচ্ছা, তারপরে এটা সংশোধন হয়েছে পরবর্তীতে, অনেকবার সংশোধন হওয়ার পরে তারপরে এখন বর্তমানে দেখো কি আসছে, কোম্পানির সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। মানে কি? অ্যামেন্ডমেন্ট মানে হলো দ্বিতীয় সংশোধনী। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট মানে হলো দ্বিতীয় সংশোধনী, মানে তোমার এটা সংশোধন করা হয়েছে, এটা দ্বিতীয়বার সংশোধন করারও হয়েছে, এটা 2020 সালে। আর 2020 সালে যেটা সংশোধন করা হয়েছে, সংশোধন এই আইনের মাধ্যমে আর কি, যেমন ইন্ট্রোডিউস টু দা, মানে এখানে কি ইন্ট্রোডিউস করা হয়েছে, সংশোধন করে মেইনলি কি করা হয়েছে এখানে, মানে এখানে সংশোধন করে নতুন একটা ব্যবসা পদ্ধতির বা নতুন একটা, এটা কি বলে, টাইপস, মানে তোমার ওনারশিপের টাইপস সম্পর্কে ইন্ট্রোডিউস করা হয়েছে, এখানে অ্যাড করা হয়েছে তোমার দ্বিতীয় সংশোধনে। আচ্ছা, ইন্ট্রোডিউস দা, এটা নতুন একটা টাইপস কি, ইন্ট্রোডিউস দা ওয়ান পার্সন কোম্পানি, মানে ওপিসি যেটাকে বলা হয়, অ্যালোয়িং আস সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস টু ওন অ্যান্ড অপারেট আ লিমিটেড কোম্পানি উইথ লিমিটেড লাইবিলিটি। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হলো যে এই আইনের মাধ্যমে তোমার এই যে ওপিসি, যেটা ওয়ান পার্সন কোম্পানি চালু করা হয়েছে, যা একজন ব্যক্তি, মানে এই যে ইন্ডিভিজুয়ালস, যা একজন ব্যক্তিকে তোমার লিমিটেড লাইবিলিটি নিয়ে একটি লিমিটেড কোম্পানির মালিক ও পরিচালনা হওয়ার সুযোগ দেয়। মানে লিমিটেড লাইবিলিটি মানে সীমিত দায়, ঠিক আছে তোমার, মানে একটা লিমিটেড কোম্পানির একটা জিনিস আমি তোমার বলি দেখো, তোমরা জিনিসটা একটু ক্লিয়ার হওয়া, হয়তো বা তোমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছ। আহ একটা কোম্পানির মধ্যে কিন্তু যারা ওনার আছে তাদের দায় কিন্তু, যদি কোম্পানি হয়, যারা ওনার আছে তারা কিন্তু ব্যবসায়ী বলা যায়, ঠিক আছে। তো তারা যেহেতু মালিক, কোম্পানির মালিক, তো মালিক এখন ওই কোম্পানি যদি লস হয় বা দায় দায়বদ্ধতার মধ্যে পড়ে ওই কোম্পানি, তাহলে কিন্তু ওই কোম্পানি প্রত্যেকটা যে মালিকের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তার দায় বরাদ্দ, মানে এর থেকে বেশি সে দায় গ্রহণ করবে না। মনে করো যে সে ইনভেস্ট করলো 1 লক্ষ টাকা কোম্পানিতে, সে এখন এই 1 লক্ষ টাকার মালিক। এখন ওই কোম্পানিতে যদি হুট করে এতটা ধস নামছে, এতটা লস হয়েছে যে ওর ভাগে 1,50,000 টাকা দায় বহন করার জন্য পার্সেন্টেজ আসছে, ঠিক আছে। যে ও এখন মানে এতটা দায় হয়েছে, এখন এই কোম্পানিটা যদি আমার মানে যদি কন্টিনিউ করতে চাই,
অথবা এই কোম্পানিটা যদি আমরা যাই করতে চাই না কেন, আমাদের এখন আমার ভাগে আমি 1,00,000 টাকা দিয়ে আমি ইনভেস্ট করছি, কিন্তু হুট করে এত লস হয়েছে যে আমার ভাগে পড়ছে 1,50,000। এখন আমি কিন্তু বাকি 50,000 টাকা দিতে বাধ্য নই। আমি 1,00,000, আমার সীমাবদ্ধ হলো 1,00,000 পর্যন্তই। আমি 1,00,000 টাকা পর্যন্তই আমি দায় নিতে পারবো। এছাড়া এর বেশি আমি দায় নিতে পারবো না। আচ্ছা, তো এইটা হলো কোম্পানির, এর জন্য লিমিটেড লায়াবিলিটি বলে। ঠিক আছে? লিমিটেড লায়াবিলিটি এর জন্য বলে কারণ আমার লায়াবিলিটিটা বা দায়বদ্ধতাটা আমার লিমিটেড। বুঝছো? তো এখন এর জন্য মানে এইটার একটু আপডেট ভার্সন, মানে 2020 সালে তোমার এই যে এই কোম্পানির সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 এই অ্যাক্টে বা এই আইনে আর কি এই জিনিসটা বলা হয়েছে যে 1% কোম্পানি এই জিনিসটা যদি মানে আহ, মানে যা একজন ব্যক্তি মানে জিনিসটা হলো কি, একজন ব্যক্তি যদি একটা কোম্পানির মালিক হয়, তারও আর কি এই সুযোগ আছে যে মানে ওই লিমিটেড কোম্পানি, মানে একটা কোম্পানি, ওই কোম্পানিটা যদি লিমিটেড কোম্পানি হয় তাহলেও আর কি ওই একজন পার্সনেরও দায় লিমিটেড, এর থেকে বেশি সে দায়বদ্ধতা মানে দায়বদ্ধ না আর কি ওই কোম্পানির জন্য। কি বলছি আবার বলি, ওই কোম্পানির জন্য আর কি একজন ওই কোম্পানিতে যদি একজন পার্সন কোম্পানির মালিক হয়, ওই কোম্পানিতে যদি লস হয়, ওই একজন পার্সন তার যে লিমিটেড আছে দায়ের জন্য, ওই দায় অতিক্রম করে কোনো টাকা সে দিতে বাধ্য নয়। ঠিক আছে? এইটা হইল তার একটু 1% কোম্পানি। আচ্ছা, তারপরে প্রায় পার্টনারশিপ অ্যাক্ট, মানে তোমার এটা তো কোম্পানি রিলেটেড বললাম তখন, আর এটা বলতেছে পার্টনারশিপ, মানে তোমার অংশীদারি ব্যবসার বা অংশীদারি আইন আর কি, যেটা অংশীদারি আইন তোমার পার্টনারশিপ ব্যবসাটা, পার্টনারশিপ অ্যাক্ট এটা কত সালের আইন? 1932 সালের আইন। আচ্ছা, এখানে তোমার যে পার্টনারশিপ রিলেটেড এখানে কথা বলছে, তারপর ট্রেড লাইসেন্স রুলস, তারপর রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস। আচ্ছা, দেখো এটা আরজিএসসি, আরজিএসসি থেকে তোমার রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্টার্ড মানে প্রত্যেকটা কোম্পানির আরজিএসসি থেকে তোমার এই যেটা আমি পড়ি, ঠিক আছে, সেটা হলো যে দ্য গভর্নমেন্ট অথরিটি রেসপন্সিবল ফর রেজিস্ট্রিং। এইখানে একটা সেন্টেন্স দেওয়া উচিত ছিল, আচ্ছা যাই হোক। দ্য গভর্নমেন্ট, এটা আমি মুখে বলতেছি, দ্য গভর্নমেন্ট অথরিটি রেসপন্সিবল ফর রেজিস্টারিং কোম্পানিজ, পার্টনারশিপ, societies and trade organizations, maintaining official records and ensuring legal compliance. আচ্ছা, এইখানে যেটা বলছে যে কমপ্লায়েন্স অর্থ হলো মেনে নেওয়া, মেনে চলা, এই জিনিসটা অর্থটা একটু বলে রাখুন। মানে একটা, এটা হলো একটা মানে প্রথমত এটা হলো গভর্নমেন্ট অথরিটি, এটা হলো একটা সরকারি সংস্থা। ঠিক আছে? এটা হলো সরকারি সংস্থা যা কোম্পানি, অংশীদারিত্ব, ব্যবসা, তারপর সমবায় অথবা বাণিজ্যিক সংগঠন নিবন্ধন করে। এখানে কারা কারা নিবন্ধন করে বা রেজিস্টার করে? দেখো, এই যে পার্টনারশিপ, কোম্পানিজ, কোম্পানিজ, পার্টনারশিপ, তারপর সোসাইটি, যেটা হলো সংগঠন বলা হয়, তারপর ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে? তো তোমার বাণিজ্যিক সংগঠন আর কি। তো এগুলা আর কি তোমার আরজিএসসি থেকে রেজিস্ট্রেশন করতে হয় তাদের। যদি তারা ব্যবসা করতে চায় তাহলে তাদের এই আরজিএসসি থেকে রেজিস্ট্রেশন করতে হয় তাদের, মানে রেজিস্টার যদি হতে চায়। আচ্ছা, এটা একটা মানে আইন আছে। তারপর ট্রেড লাইসেন্সের রুলস আছে কিছু। ট্রেড লাইসেন্স রুলস এখানে কি বলছে দেখি, এভরি বিজনেস মাস্ট অবটেইন আ ট্রেড লাইসেন্স ফ্রম দ্য রিলেভেন্ট সিটি কর্পোরেশন। তারপরে যে ও মিউনিসিপ্যালিটি অর ইউনিয়ন পরিষদ বিফোর স্টার্টিং অপারেশনস। আচ্ছা, এইখানে যেটা বলছে সেটা হলো যে তোমার প্রত্যেকটা ব্যবসা শুরু করার আগে যেহেতু তোমার ট্রেড লাইসেন্স দরকার, তো ট্রেড লাইসেন্সের
যে বিধিমালা আছে, সো ব্যবসা শুরু করার আগে ওই তোমার সিটি কর্পোরেশন, যে তুমি যেই স্টেটে বা তুমি যে এরিয়াতে আর কি তুমি ব্যবসা করবা, ওই এরিয়া যে সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে, ওই সিটি কর্পোরেশনে, এখন এটা হলো ঢাকা শহরের মধ্যে সিটি কর্পোরেশন ধরা হয়, কিন্তু তোমার এই মানে গ্রাম অঞ্চলের মধ্যে সিটি কর্পোরেশন না, এটা তখন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে এটা ধরা হয়। তো জিনিসটা হলো যে ঢাকা শহর যদি হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে তুমি ট্রেড লাইসেন্সটা পাবা, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে তোমার মানে সিটি কর্পোরেশন যদি না থাকে তাহলে তোমার এই যে পৌরসভা অথবা এই যে মিউনিসিপ্যালিটি যেটা আছে, অথবা ইউনিয়ন পরিষদ, মানে ইউনিয়ন পরিষদ থেকে তুমি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবা। তাহলে মানে এই ট্রেড লাইসেন্সের রুলস হলো এটাই, যে তুমি সিটি কর্পোরেশন থেকে তুমি ট্রেড লাইসেন্স নিবা নাকি তুমি ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিবে, এটা তোমার এরিয়া ভেদে আর কি ডিফারেন্স মেক করে। বুঝছো? তো এটা হলো পার্টনারশিপ অ্যাক্ট, ট্রেড লাইসেন্স রুলস, এগুলো আর অনেক রুলস আছে, অনেক অনেক। তো আমি আর কি 5টা রুলস দিছি আর কি। আচ্ছা, তারপরে বিজনেস ওনারশিপের এক্সাম্পল। বিজনেস ওনারশিপের এক্সাম্পল দেই। বিজনেস ওনারশিপের যদি এক্সাম্পল এখানে কি আছে, প্রাণ, আরএফএল গ্রুপ, তারপরে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি, তারপরে অ্যাপল। আচ্ছা, এইগুলা তোমার এই যে প্রাণ আরএফএল গ্রুপ বাংলাদেশি কোম্পানি, ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই ইটস শেয়ার হোল্ডার্স। মানে এইগুলা কেন আসলে বিজনেস ওনারশিপের এক্সাম্পল হিসেবে দিয়েছি, কারণ দেখো এখানে আমি তো ন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমি এগুলো মেনশন করছি। আচ্ছা, কেন আমি এগুলো দিছি, এই যে দেখো মনে করো প্রাণ, প্রাণ আরএফএল গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপের কিন্তু অনেক শেয়ার সেল হয়। তোমরা কি মানে শেয়ার সম্পর্কে কি যদি কিছু না জানো, তাহলে আমি জিনিসটা যদি আমি একবারে শর্টকাটে বলি, আহ এখন আসলে সময়ও কম, ঠিক আছে, এখন আমি যদি শেয়ার সম্পর্কে আমি যদি আলোচনা করা শুরু করি তাহলে আচ্ছা ঠিক আছে, আমি আজকে এইটা নিয়ে আমি আলোচনা করি, আমি পরবর্তীতে আমি যে বিজনেস ওনারশিপ টাইপ সম্পর্কে আমি এখান থেকে আমি পড়ানো শুরু করব, ঠিক আছে। আচ্ছা, এটা সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, মনে করো যে দেখো বিজনেস ওনারশিপ, সরি, মনে করো যে আরএফএল, কোন এইখানে নেট ওর্থ, অথবা মনে করো যে এইখানে তোমার কত টাকা আছে, কত টাকার ব্যবসা, ওই যে 1,000 কোটি টাকার ব্যবসা, ক্লিয়ার। আচ্ছা, এখন এই 1,000 কোটি টাকা কি একজন, পুরো ব্যবসাটা কি একজনের নাকি, বা 1,000 কোটি টাকা এই ব্যবসাটা কি একজনের, একজনের না কিন্তু, এটা কি একজনের না। এখানে মানে 1,000 কোটি টাকাটা হয়েছে কিভাবে, একজন ইনভেস্ট করছে, একজন কিন্তু ইনভেস্ট করে নাই, একজন কিন্তু করে নাই, এখানে করছে কতজন, মনে করো এইখানে প্রায় 1 লক্ষ মানুষ ইনভেস্ট করছে, ঠিক আছে। এক, বা আমি যদি বলি 10 লক্ষ বা 1 মিলিয়ন, সরি, 10 লাখ, আচ্ছা, এটা একটু মুছে দিই, 1 মিলিয়ন লিখে দিলাম, ঠিক আছে। মনে করি 1 মিলিয়ন পার্সন এইখানে ইনভেস্ট করে, সংখ্যাটা যদি আমি একটু ছোট করে দিই তাহলে মনে করো যে 1,000 টাকা যদি হয়, 1,000 টাকাটা 5 জন মিলে যদি ইনভেস্ট করে, তাহলে এই 1,000 টাকাটা 5 দ্বারা ভাগ করলে কত আসে, এক একজন কত টাকা ইনভেস্ট করছে, 200 টাকা, ঠিক আছে। তো আমি এগুলো বাদ দিয়ে দিই, আমি অ্যামাউন্টটা ছোট নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন এক একজন 200 টাকা করে ইনভেস্ট করছে, ইনভেস্ট করার পরে 5 জন মিলে টোটাল 1,000 টাকা ইনভেস্ট করতে পারছে। আচ্ছা, এখন দেখো এইখানে এই মানে আমার যদি কোম্পানিটার মধ্যে যদি 1,000 টাকার কোম্পানি থাকে, মনে করো যে কোম্পানিটা হলো 1,000 টাকার কোম্পানি, তাহলে এখানে শেয়ার কয়টা, তা শেয়ার, ঠিক আছে, এখানে 5টা শেয়ার। এখন যদি প্রফিট হয় 100 টাকা, আমার যদি প্রফিট 100 টাকা হয়, তাহলে আমি কি করব,
এটাকে আমি 5 দ্বারা ভাগ করব। এটাকে আমি যদি আমি 5 দ্বারা ভাগ করি কত হবে? আমার কিন্তু এখানে আসবে 30। ঠিক আছে? বলে দিই। আমার 5 দ্বারা ভাগ করলে আমার এখানে আসবে হলো 20। মানে আমি প্রত্যেকজন 20 টাকা করে পাবে যদি 100 টাকা প্রফিট হয়। বুঝতে পারছো? তো এখন কোশ্চেনটা কি ছিল? আমরা কোশ্চেনটার মধ্যে একটু যাই দেখি। হুম। কোশ্চেনটা ছিল এটাই যে তোমার আরএফএল কিন্তু একজন মানে আরএফএল এ কিন্তু এরকম অনেক অনেক তোমার শেয়ার হোল্ডার আছে। এই যে পাঁচজন যে আছে, পাঁচজনকে বলা হয় শেয়ার হোল্ডার। পাঁচজন যে একটা করে শেয়ার কিনছে না, এই পাঁচজন তো একটা করে শেয়ার কিনছে। মানে পাঁচজন মিলে তো মালিক, তো পাঁচজন তো শেয়ারে কিনছে জিনিসটা, মানে শেয়ারে আছে শেয়ার। জিনিসটা যদি তো এই পাঁচজনকে বলা হয় শেয়ার হোল্ডার। আমার কাছে মনে হয় যে এটার থেকে এই মানে তোমরা একটু বললে অ্যাটলিস্ট বুঝার কথা, কারণ শেয়ার কেন বলা হয় শেয়ার হোল্ডার, তারপরে এইসব জিনিস আসলে খুবই সিলি একটা ম্যাটার। একটা তোমরা ইউনিভার্সিটিতে পড়েছো, একটু অ্যাটলিস্ট জানার কথা। তো এই প্রাণ আরএফএল গ্রুপ গুলা অথবা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি যেটা, তারপরে অ্যাপেল হোক বা এরকম টাইপের আরো অনেকগুলো যারা যেসব গ্রুপ আছে বা কোম্পানি আছে, কোম্পানিগুলোতে তোমার এই যে পাবলিকলি যেগুলো আর কি পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে, যেগুলো আর কি পাবলিক লিমিটেড কোম্পানি, সেগুলোতে পাবলিকরা শেয়ার কিনতে পারে। তো শেয়ার কিনলে কোম্পানির কি সুবিধা? কোম্পানিতে ক্যাপিটাল ওয়ার্থ আছে, আর এটা হলো কোম্পানির সুবিধা। আর শেয়ার কিনলে জনগণের কি সুবিধা? ওই কোম্পানি যদি প্রফিট করে জনগণ সেই প্রফিটের ভাগ পায়। দ্যাটস ইট। দুই জায়গায় সুবিধা আছে, উইন উইন সিচুয়েশন। আচ্ছা, তো তারপরে যেটা আছে সেটা হলো যে বিজনেস ওনারশিপ টাইপ। বিজনেস ওনারশিপের টাইপ হলো তুমি এক একটা বইতে বা এক একটা শিটে বা এক একটা জায়গায় এক এক ধরনের পেতে পারো, কিন্তু আমি এটা যেটা দিছি সেইটা আমি একবারে ভালো মতো কালেক্ট করেই দিছি। নেট কালেক্ট মানে এখান থেকে আমি একটু দাঁড়াও, যে আমি আসলে আমি দেখাচ্ছি এটা কোত্থেকে আমি কালেক্ট করে দিছি। আচ্ছা, আমার ওটা হিস্ট্রি এখন নাই যদিও, আমি এটা খুঁজছিলাম। যাই হোক, তো এইটা একবারে অথেন্টিক। তুমি এই পাঁচটা লিখবা, পাঁচটা সোজাও আছে, মনে রাখতে সুবিধা হবে। তো প্রথমত কি সোল প্রোপ্রাইটরশিপ, তারপর পার্টনারশিপ, তারপর কি কর্পোরেশন, তারপর কোঅপারেটিভ, জয়েন্ট ভেঞ্চার। এই পাঁচটা মনে রাখবা। তো আমি যদি একবারে বেসিক যদি বলি, সোল প্রোপ্রাইটরশিপ হলে একটা মালিকানা, একটা মালিক, একজন মালিক থাকবে। পার্টনারশিপে তোমার একাধিক মালিক থাকবে, এটাও তোমার একাধিক মালিক। আচ্ছা, এগুলো সম্পর্কে আমি যখন পড়াবো তখনই আসলে আহ বলবো নি, সমস্যা নেই। এই চ্যাপ্টারটা একটু বড় হতে পারে, কয়েকটা ভিডিও বেশি লাগতে পারে বা কয়েকটা ক্লাস বেশি লাগতে পারে, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু কঠিন লাগলেও কিন্তু চ্যাপ্টারটা পড়বা। যদি কারো কাছে যদি কনফিউজ মনে হয় কোনো কিছু নিয়ে, আমাকে বক্সে নক দিয়ে সমস্যা নেই। কিন্তু এই চ্যাপ্টারে কোনো কিছু মানে ল্যাকিংস নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিও না অথবা স্কিপ করে দিও না, বুঝছো? এই সময় শেষ, সময়টাও এখন মানে অফ হয়ে যাবে। পরবর্তীতে মানে পরবর্তী ক্লাসে আর কি বিজনেস ওনারশিপ টাইপ সম্পর্কে আর কি পড়াবো, এখান থেকে শুরু করবো।